ওয়েলকাম আরও একটা নতুন ইনফরমেটিভ এবং অবশ্যই কনসেপশন তৈরি করার মতো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি শান্তনু ঘোষ। আজকের বিষয়টা দেখো নাউন ক্লজের বিষয়টা আজকে আমরা আলোচনা করব। আমি বেশ কিছু উদাহরণ এবং কেমন করে নাউন ক্লজ হয় কিভাবে আমরা বুঝবো সেটা এখানে লিখে রেখেছি, তোমরা পজ করে চাইলে এটাকে দেখে নিতে পারো। এখানে রয়েছে, তোমরা একটু পজ করলে তাহলে হয়ে যাবে, কারণ এই লেখালেখির পার্টটা যদি আমি ভিডিওর মধ্যে করি তাহলে হয়তো অনেকটা লেন্দি হয়ে যায় ভিডিও, সেই জন্য এটা করা। দেখো, ক্লজ নিয়ে দীর্ঘ আলোচনার অবকাশ আছে, আমি এত বড় অবকাশে যাব না, এত বিষয় বড় জায়গায় যাব না। আমি শুধু বলবো যে ক্লজ মানে হচ্ছে পার্ট অফ সেন্টেন্স। সেন্টেন্সে যেমন পার্ট অফ স্পিচ হয়, অনেকগুলো পার্ট হয়, পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব, তেমনি একটা সেন্টেন্সকে অনেকগুলো অংশে ভাগ করা যায়। এই প্রত্যেকটা অংশ যার মধ্যে একটা সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন থাকবে, দিস ইজ দ্য পয়েন্ট দ্যাট শুড বি নোটেড, যে ক্লজের মানে হচ্ছে এ পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং দ্য সাবজেক্ট ভার্ব প্যাটার্ন ইন এ ডেফিনিট ওয়ে। অর্থাৎ যে কোনো অংশ নিলেই হবে না, তার মধ্যে সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা প্রপারলি থাকবে, দেন ইট উইল বি আ ক্লজ। এখানেই ফ্রেজের সঙ্গে ক্লজের ডিফারেন্স। একটা ফ্রেজ কি, ঠিক এরকম এই পার্ট অফ এ সেন্টেন্স বা গ্রুপ অফ ওয়ার্ডস, কারণ গ্রুপ অফ ওয়ার্ডসগুলো মিলে একটা সেন্টেন্স তৈরি হয়, কিন্তু যে ফ্রেজগুলো থাকবে না, সেই ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই কম্বিনেশনটা থাকবে না। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। ভালো করে শুনে নাও। ফ্রেজের মধ্যে ধরো যদি আমি বলি আই হ্যাভ সিন দ্য বার্ডস ইন দ্য স্কাই, এই যে ইন দ্য স্কাই, এটা একটা ফ্রেজ, এ গ্রুপ অফ ওয়ার্ডস, ইন দ্য স্কাই, তিনটে ওয়ার্ড মিলে একটা ফ্রেজ হলো, কিন্তু এর মধ্যে কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকলো না। কিন্তু আমি যদি এই রকম সেন্টেন্সগুলো দেখি, দেখো এই 2 নম্বর সেন্টেন্সটা, হি সেড দ্যাট ইট ওয়াজ টু, এখানে দেখো হি সেড, তাহলে এইখানে একটা ভার্ব, এইখানে একটা ভার্ব, তাহলে এইখানে ভার্ব, এখানে একটা সাবজেক্ট, এইখানে ভার্ব, এখানে একটা দেখো সাবজেক্ট, তাহলে এইখানে আমি কেটে দিলাম। তাহলে এই অংশটার মধ্যেও সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, এই অংশটার মধ্যেও সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, তাই এই দুটোই হচ্ছে অংশ, এমন একটা অংশ, দুটোই হচ্ছে ক্লজ। এবার কোন ক্লজটা কি ধরনের তার কতগুলো মানে পদ্ধতি আছে জানার। প্রথম কথা, যে ক্লজটা স্বাধীন, হি সেড, সে বললো, এর মধ্যে কোনো রকম পরাধীনতার ব্যাপার নেই, তখন এটা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এবার এটাকে ঢেকে রাখো। দেখো, যদি আমি বলি দ্যাট ইট ওয়াজ ট্রু, যে এটা ছিল সত্যি, যে এটা ছিল সত্যি মানে কি বোঝা যাচ্ছে না পরিষ্কারভাবে, একে পরিষ্কার করতে গেলে সে যা বলল সেটা ছিল সত্যি। এই যে সেটা ছিল সত্যি মানে কোনটা, সে যেটা বলল তার সঙ্গে একটা কানেকশন আছে, তাই জন্য এই অংশটা এই অংশের উপরে নির্ভরশীল, তাই এটা পরাধীন ক্লজ। পরাধীন ক্লজ মানে কি, ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার এই যে পরাধীন ক্লজটা হলো, এই ক্লজটা কি ধরনের, কিভাবে আমরা জানবো, সেই জানার জন্য 5টা পদ্ধতি আছে। একটা হচ্ছে ভার্বের সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, আর হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, আর একটা হচ্ছে ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন আফটার বি ভার্ব। এগুলো আমি সহজে বলে দিচ্ছি। প্রথম কথা, এই নাউন ক্লজটা কি, আমি আগে বললাম ক্লজটা কোনটা, দ্বিতীয় কথা বললাম নাউন ক্লজ কোনটা। নাউন ক্লজটা কি, নাউন ক্লজটা হচ্ছে যে অংশটা নাউনের কাজ করবে। মাইন্ড ইট, সেন্টেন্সের এই যে পার্টটা তো আমরা পেলাম, কিন্তু এই পার্টটা কি নাউনের কাজ করছে? যদি নাউনের কাজ করে তাহলে এটা নাউন ক্লজ। এবার নাউনের কাজ করছে কিনা আমরা কি করে বুঝবো, তার জন্য এই 5টা প্যারামিটারস আছে। এবার সহজ ভাষায় বলতে গেলে, কনফিউজড হয়েও না, খুব সহজ ভাষায় বলতে গেলে নাউন কাকে বলে, নাউন মানে নাম। এবার কোনো কিছুর নাম এবং নাউন সবসময় কি হয় মনে রাখতে হবে, নাউনই একমাত্র সাবজেক্ট এবং অবজেক্ট রূপে কাজ করে। তাহলে যে অংশটা সাবজেক্ট রূপে কাজ করবে সেটা যেমন নাউন ক্লজ, যে অংশটা অবজেক্ট রূপে কাজ করবে সেটাও নাউন ক্লজ। তাহলে দেখো, এই যে অবজেক্ট রূপেও কাজ করছে, সাবজেক্ট রূপেও কাজ করছে, আশা করি বোঝা গেল। যে অংশটা, কোন অংশটা, যেই পরাধীন অংশটার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে সেই পরাধীন অংশটা যদি নাউনের কাজ করে, নাউনের কাজ করতে গেলে কি করতে হবে, নাউনের কাজ করতে গেলে সেটাকে হয় সাবজেক্ট হতে হবে, নয় অবজেক্ট হতে হবে, তাহলে সেটা নাউন ক্লজ হয়ে গেল। তাহলে এই দুটো প্যারামিটার ফুলফিল হয়ে গেল। এবার দেখো এইখানটায় দেখো, হোয়াট ইউ সেড ইজ ট্রু, দেখো এটা ভার্ব, হ্যাঁ এটা ভার্ব। এবার হোয়াট ইজ ইউ সেড ইজ ট্রু, এবার এখানেও একটা ভার্ব আছে, এখানেও একটা ভার্ব আছে। এবার দেখো, তুমি যা বললে সেটা ঠিক, এবার তুমি যা বললে সেটা ঠিক, তাহলে এই যে এইটা যদি ভার্ব হয়, এইটা এই অংশটা তুমি যা বললে এই অংশটা সাবজেক্ট রূপে কাজ করছে। এখানে দেখো এই টোটাল এই অংশটার মধ্যে আবার এইটা সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে এটা নাউন ক্লজ। কেন নাউন ক্লজ, কারণ এই যে ভার্বের আগে এই অংশটা বসেছে। তাহলে টোটাল অংশ যার মধ্যে সাবজেক্ট ভার্ব আছে সেই অংশটা সাবজেক্টের কাজ করছে, সাবজেক্টের কাজ করলে আমরা জানি সেটা নাউন হয়,
তাই এটা নাউন ক্লজ। এরপর দেখো হি সেড, সে বলল, ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাই, কি বললো, যে এটা ছিল সত্যি। এবার যে এটা ছিল সত্যি টোটাল অংশটা কিন্তু অবজেক্ট রূপে কাজ করছে। এবার এই অংশটার মধ্যে দেখে নেওয়া যাক ক্লজ আছে কিনা। হ্যাঁ আছে, এই কারণে যে এটা সাবজেক্ট এবং এটা ভার্ব, সাবজেক্ট ভার্বের কম্বিনেশন আছে, তাই এটা অবজেক্ট। তাহলে এই অংশটা অবজেক্টের কাজ করছে, তাহলে অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, এটা ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট হয়ে গেল। এবার পরেরটা দেখো, পে অ্যাটেনশন টু হচ্ছে প্রিপোজিশন। আমরা জানি, মনে রাখবে, প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে অথবা প্রোনাউন বসে, কিন্তু সেটা অবজেক্টিভ প্রোনাউন হয়, অবজেক্টিভ কেস হয়ে সেটা বসে। তাহলে দেখো ইট, সরি টু, প্রিপোজিশনের পরে যেটা বসবে, যে অংশটা, সেই অংশটা নাউনের কাজ যদি করে, কি করে নাউনের কাজ করছে কিনা, টু প্রিপোজিশনের পরে যা বসবে তাই নাউন হবে। এবার দেখো এই অংশটা একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, তাহলে এই অংশটা একটা ক্লজ, এটা হচ্ছে তাই নাউন ক্লজ। তাহলে অবজেক্ট অফ এ প্রিপোজিশনের পরে যেটা থাকলো সেটা অবজেক্ট বা আফটার প্রিপোজিশন। ইন অ্যাপোজিশন টু এ নাউন অর প্রোনাউন, অ্যাপোজিশন মানে কি, কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্কে আরেকটু বেশি কিছু বলা, ওর সম্পর্কে একটু চলে যাচ্ছে। দেখো হিজ বিলিভ, তার বিশ্বাস, যে সামডে হি উড সাকসিড। এই যে সামডে হি উড সাকসিড, দেখো এখানে সাবজেক্ট, এই উড সাকসিডটা ভার্ব, তাহলে এই অংশটা তার বিশ্বাস সম্পর্কে বলছে। তাহলে এই অংশটা তার বিশ্বাস কি, দেখো কি যে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, দেখো এখানে তার বিশ্বাস কি, বিশ্বাসটা কি, ওই বিশ্বাস সম্পর্কেই বলছে, এটা তাহলে হয়ে গেল নাউন ইন অ্যাপোজিশন। এবার হিজ বিলিভ চিয়ার্ড, ভার্ব, হিজ বিলিভ সাবজেক্ট। দেখো তাহলে এখানে এই অংশটা হচ্ছে মেন ক্লজ, হিজ বিলিভ চিয়ার্ড হিম থ্রু হিজ ব্যাড টাইমস, এটা মেন ক্লজ। আর দ্যাট সামডে হি উড সাকসিড, এটা হচ্ছে নাউন ক্লজ, কারণ এটা অ্যাপোজিশন টু এইটা ব্যবহার হচ্ছে, এই নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহার। তাহলে এটা হয়ে গেল। আফটার বি ভার্বের পরে দেখো এখানে বি ভার্ব ইজ, বি ভার্বের পরে যা আছে সেই অংশটা, হোয়াট উই মেক ইট, লাইফ ইজ, জীবন যেটা আমরা দেখি যেভাবে বা তৈরি করি যেভাবে। এবার লাইফ ইজ, দেখো ইজটা হচ্ছে বি ভার্বের পরে যা আছে সেই অংশটা। এবার হোয়াট উই মেক ইট, এবার এখানে উই সাবজেক্ট, মেক ভার্ব, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পেয়ে গেলাম, কম্বিনেশন পেয়ে গেলাম, তাই এটা হচ্ছে নাউন ক্লজ। দিস ইজ হোয়ার আই লিভ, এবার দেখো দিস ইজ হোয়ার আই লিভ, ইজ বি ভার্ব, তারপরে হোয়ার আই লিভ এই অংশটা দেখো নাউন ক্লজ। কেন, এই অংশটা আফটার বি ভার্ব বসছে এবং এখানে একটা সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন আছে। তাহলে ইন এ নাটশেল আমরা এটা বলতে পারি খুব সহজ ভাষায়, যখন না মানে ক্লজটা ইন্ডিপেন্ডেন্টলি, ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ পরাধীন ওই বাক্যাংশটা যখন নাউনের কাজ করবে, কখন নাউনের কাজ করবে, যখন সেটা সাবজেক্ট হবে, যখন সেটা অবজেক্ট হবে, যখন সেটা প্রিপোজিশনের পরে ব্যবহার হবে। মনে রাখবে নাউন ছাড়া সাবজেক্ট হয় না, নাউন বা প্রোনাউন ছাড়া অবজেক্ট হবে না। সুতরাং নাউন প্রোনাউন যখন দেখবে সাবজেক্ট অবজেক্টের ঘরে বসছে, অবশ্যই সেটা নাউন ক্লজ। যখন দেখবে প্রিপোজিশনের পরে হচ্ছে সেটাও নাউন ক্লজ। যখন দেখবে বি ভার্বের পরে বসছে তখন সেটাও নাউন ক্লজ। যখন দেখবে কোনো নাউন সম্পর্কে বাড়তি বা আরেকটু কিছু অ্যাপোজিশন টাইপের বসাচ্ছে তখন সেটাও নাউন ক্লজ। তাই এই 5টা প্যারামিটার যেখানে থাকবে সেগুলো হবে নাউন ক্লজ। আমি এই ভিডিওর মধ্যে বেশ কিছু ওয়ার্কশিট দিয়ে দিচ্ছি, তোমরা সেটা প্র্যাকটিস করো। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আর ভালো লাগলে একটু ভাই শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে করে তাদের মধ্যে ধারণাটা যদি ভুল থাকে পরিবর্তন হয়ে যাবে, না হলে আরেকটু মজা ঘষা করে নেবে। থ্যাংক ইউ।